অ্যালিস নামের একটি মেয়ে কিছু না করে সারাদিন হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল। উত্তাপ তাকে ঘুমিয়ে তুলেছিল। হঠাৎ সে লক্ষ্য করল হোয়াইট র্যাবিট, যিনি কোথাও কোথাও তাড়াহুড়ো করেছিলেন। মেয়েটির কাছে অদ্ভুত লাগছিল যে সে নিজের সাথে কথা বলছে এবং তার ঘড়ির দিকে তাকিয়ে রইল। কৌতূহল নিয়ে জ্বলতে থাকা অ্যালিস খরগোশের পিছনে ছুটে গেল এবং বিনা দ্বিধায় তার পিছনে গর্তে ঝাঁপিয়ে পড়ল। এর ভিতরে একটি গভীর কূপ ছিল, যার দেয়ালগুলি বুককেসগুলির সাথে সজ্জিত ছিল। অ্যালিস খুব ধীরে ধীরে পড়েছিল এবং সবকিছু সঠিকভাবে দেখতে সক্ষম হন। একবার কূপের নিচে মেয়েটি 3 পা সহ একটি কাচের টেবিলটি লক্ষ্য করল। এটির উপর একটি ছোট সোনার কি এবং এক ধরনের বোতল রাখা। অ্যালিস কিটি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করেছিল, তবে এটি খুব ছোট ছিল। চারপাশে তাকিয়ে সে একটা ছোট্ট দরজা দেখতে পেল। এটি খুলতে এবং নিজেকে একটি দুর্দান্ত উদ্যানের সন্ধানের জন্য অ্যালিসকে টেবিলের একটি বোতল থেকে পান করতে হয়েছিল। কয়েক চুমুক গ্রহণের পরে এটি আকারে কমতে শুরু করে। মেয়েটি এত তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল যে টেবিলে থেকে চাবিটি নেওয়ার সময় তার হাতে নেই। তারপরে সে মেঝেতে একটি ম্যাজিক পাই দেখল। অ্যালিস একটি কামড় নেওয়ার সাথে সাথেই তিনি দ্রুত উপরের দিকে বাড়তে শুরু করলেন। মেয়েটি এত বড় হয়ে গিয়েছিল যে সে লালিত দরজা দিয়ে আর যেতে পারছে না। অ্যালিস এত কাঁদতে লাগলো যে খুব শীঘ্রই তার কাছে একটি বিশাল কোট ফোটে। এই মুহূর্তে তিনি হোয়াইট খরগোশটি লক্ষ্য করলেন। মেয়েটি তাকে ডেকেছিল, কিন্তু সে তাড়াহুড়া করেছিল এবং ভয় তার গ্লোভস এবং পাখা ফেলে দেয়। অ্যালিস তাদের তুলে নিল এবং কিভাবে সে সংকুচিত হতে শুরু করেছে নোটিসের কারণ ছিল একটি জাদু ফ্যান। অ্যালিস তার নিজের কান্নার পুকুরে পড়ে গেল। যখন তাকে উপকূলে নিক্ষেপ করা হয়েছিল, তখন মেয়েটি আবার খরগোশের দিকে লক্ষ্য করেছিল। তিনি এলিসকে তার কাজের মেয়েটির সাথে বিভ্রান্ত করেছিলেন এবং নতুন গ্লোভস এবং একটি ফ্যানের জন্য অবিলম্বে বাড়ি যাওয়ার নির্দেশ দেন। অর্ডার আদেশটি সম্পাদন করতে দৌড়ে গেল মেয়েটি। খরগোশের বাড়িতে সে কৌতূহল প্রতিহত করতে পারেনি এবং বোতল থেকে কিছু তরল পান করেছিলেন। এর ফলে অ্যালিস বিশাল আকারে বেড়ে যায় এবং দ্রুত পুরো বাড়িটি পূর্ণ করে তোলে। তিনি কেবল পাইগুলির জন্য ধন্যবাদ সংকুচিত করতে সক্ষম হন। আগের দিকগুলি ফিরে পেয়ে মেয়েটি পালিয়ে গেল। শীঘ্রই তিনি একটি বিশাল মাশরুম দেখতে পেলেন, যার উপরে একটি বিশাল নীল রঙের শুকনো বসে আছে। অ্যালিস তার কাছে তার উচ্চতায় ক্রমাগত পরিবর্তনগুলি নিয়ে অভিযোগ করেছিলেন। শুঁয়োপোকা মেয়েটিকে এক টুকরো মাশরুম খেতে পরামর্শ দিয়েছিল। অ্যালিস একটি ছোট কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে এবং সে এগিয়ে গেল। হঠাৎ অ্যালিস একটা বাড়ি দেখতে পেল। ভিতরে উকে মেয়েটি রান্নাঘরে ছিল, যেখানে সে দুচেসকে কাঁদতে 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 বাচ্চা শিশুটিকে দেখল। এক বিশাল বিড়ালটি মেঝেতে বসে কান থেকে কানে হাসছিল। ডাচেস এলিসকে বুঝিয়ে দিয়েছিল যে সে হাসছে কারণ এটি চেশির বিড়াল ছিল। হঠাৎ বিড়ালটি অদৃশ্য হয়ে গেল এবং শিশুটি কান্নায় কেটে গেল। ডাচেস শিশুটিকে অ্যালিসের হাতে দিয়েছিল এবং সে নিজে রানীর কাছে দিয়েছিল। মেয়েটি অবাক হয়ে জানতে পেরেছিল যে সে একটি শিশুকে ধরেছে না, তবে একটি সত্যিকার ছোট্ট শূকর। বিড়ালটি পুনরায় উপস্থিত হয়ে এলিসকে মার্চ হেয়ার সন্ধানের পরামর্শ দিয়েছিল এবং তারপরে সে অদৃশ্য হয়ে গেল এবং কেবল তার হাসি বাতাসে রইল। মেয়েটি রাস্তায় ধাক্কা মারল। শীঘ্রই তিনি মার্চ হেয়ার বাড়িটি দেখতে পেলেন। চা পার্টি শুরু করার ঠিক সময়ে অ্যালিস এসেছিল। টেবিলটি বিশাল ছিল, তবে কেবল মার্চ হেয়ারে ম্যাড হ্যাটার এবং সোনার মাউস এতে বসেছিল। তারা কাউকে টেবিলে বসতে দেয়নি এবং বলেছিল যে কোনো জায়গা নেই। অ্যালিস শিখেছিল যে সময় হত্যার শাস্তি হিসাবে তারা ধারাবাহিকভাবে চা পান করতে বাধ্য হয়েছিল। আর এবং হ্যাটার প্রতিটি সম্ভাব্য উপায়ে মেয়েটিকে ঠাট্টা বিদ্রূপ করেছে এবং তাকে উপহাস করেছে। এই রকম অভদ্রতা সহ্য করতে না পেরে সে চুপচাপ উঠে উঠে চলে গেল। শীঘ্রই অ্যালিস নিজেকে একটি দুর্দান্ত বাগানে আবিষ্কার করলেন। তিনি উদ্যানগুলিতে খেয়াল করলেন যারা কার্ড খেলেন তারা সাদা গোলাপ লাল লাল। মেয়েটি এতে খুব অবাক হয়েছিল। তিনি শিখেছিলেন যে তাদের রানী লাল গোলাপ পছন্দ করে এবং কেবল সাদা রঙের বেড়ে ওঠে। সামান্যতম অপরাধের জন্য রানী তার দাসদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। উদ্যানপালকরা বলেছিলেন যে সে এখন যে চাকরটি কুকিগুলি চুরি করেছে সে বিচার করছে। অ্যালিস খুব আগ্রহী ছিলেন এবং তিনি আদালতে যান। সেখানে সে মার্চ হেয়ার এবং ম্যাড হ্যাটার সাক্ষ্য দিচ্ছিল। যখন তারা শেষ করল, রানী হঠাৎ অ্যালিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনলো। মেয়েটি জবাব দিল যে সে কিছুই জানে না এবং চাকরকে ছেড়ে দেওয়ার আদেশ দিল। রানী রেগে গিয়ে মেয়েটিকে ধরার নির্দেশ দিলেন। এই মুহূর্তে অ্যালিস অনুভব করেছিল যে সে আবার বাড়তে শুরু করেছে। মেয়েটি বুঝতে পেরেছিল যে এগুলি কেবল কার্ড এবং সেগুলি সে ভয় পায় না এবং ঠিক সেই মুহূর্তেই জাদুটি অদৃশ্য হয়ে গেল। অ্যালিস একটি ক্লিয়ারিং এ জেগেছিলেন যেখানে তিনি প্রথম হোয়াইট খরগোশ দেখেছিলেন। চারপাশে একটি পরিচিত ল্যান্ডস্কেপ ছিল, পরিচিত শব্দ শোনা গেল, তাই এটি কেবল একটি স্বপ্ন ছিল, চিন্তা করেছিলেন অ্যালিস।
একসময় সেখানে একটি মা শূকর এবং তার ৩টি পিলেট ছিল। ৩ ভাই একই উচ্চতা, গোল, গোলাপি একই মজার লেজ সহ। সমস্ত গ্রীষ্মে শূকরগুলি সবুজ ঘাসে খেলেন, রোদে পোড়ায়, পদে ফোড়ায়। তবে তখন শরৎ এসেছে। একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন। ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে। মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি। এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে। সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে। সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল। তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি। এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত। তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কী ধরনের বাড়ি তৈরি করেছিল। বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি পাথর প্রয়োগ করেছেন, মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য, টেকসই বাড়ি তৈরি করেছেন। ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল। তিনি কী ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল। বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল। বড় ভাই চুপ করে থাকতে বলল, কারণ নেকড়ে শুনতে পেল। ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন। পথে তারা গান গেয়ে নাচতে লাগলো এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল। অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল। ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল। তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন। তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ। ভাইয়েরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে। নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে। শূকরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায়। ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল। ছোট ভাই দৌড়ে তার খাঁজ কুঁড়েঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল। নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন। ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারল না। তখন নেকড়ে ফুঁকতে শুরু করল। হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়েঘরটি থেকে উড়ে গেল। নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল। নেকড়ে খুশি হল, দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শূকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল। সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে। ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল। বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা। নেকড়েটি দ্বিতীয়, তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল, তবে বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল। নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল। ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ভয়াবহতায় শূকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায়। নেকড়ে তাদের পিছনে ছুটল। তিনি নিশ্চিত যে এবার শূকরগুলি তার কাছ থেকে পালাবে না। শূকরগুলি দ্রুত, এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায়। আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না, যা তাকে আপেল দিয়ে কভার এঁকে রেখেছে। একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করল। নগ্নের কপালে একটা বড় গোঁফ লাফিয়ে উঠল। এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল। নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল, বড় হয়ে দরজা খোলার দাবি করল। ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারল না, এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই।
তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করলো, সাথে সাথেই উড়ে গেল। তবে যতই এটি উড়ে গেল, একটি পাথরও সরল না। এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি। সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগলো। শূকরগুলি একটি গন্ডগোল শুনেছিল। বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল। তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন। এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে। নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল, চোখ কপালে চওড়া। কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে। এবং তিনটি ছোট শূকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল। সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল।